হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ক্লাসে। আমরা আজকে প্রোগ্রামিং ইন সি নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করেছি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেশ কিছু টপিকস নিয়ে আমরা আলোচনা করেছি, যেখানে যত ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেইগুলো সম্বন্ধে আমরা বলেছি, প্লাস আমরা ট্রান্সলেটর এবং সেখানে অ্যালগরিদম, ফ্লোচার্ট এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। আমরা আজকে স্পেসিফিকলি চ্যাপ্টার 5-এর সেকেন্ড পার্ট মানে প্রোগ্রামিং ইন সি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করার আগে প্রথমে জেনে নিতে হবে যে আমাদের সি এর কিছু নিজস্বতা আছে বা প্রোগ্রামিং সি এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো আমরা প্রথমে দেখব। প্রথমে আসা যাক প্রোগ্রামিং সি এর যে ইন্ডিভিজুয়াল মানে যেটা তাকে আলাদা করে রাখছে সবকিছু থেকে, সেটা হচ্ছে প্রোগ্রামিং সি ভাষাটা স্থানান্তরযোগ্য। দ্যাট মিনস প্রোগ্রামিং সি ভাষায় যদি কোনো ভাষা বা প্রোগ্রামিং লেখা হয় সেটা এক কম্পিউটার থেকে সহজেই অন্য কম্পিউটারে ট্রান্সফার করা যায়। তারপর হচ্ছে সি ভাষাকে নিজেকে বর্ধিত করার ক্ষমতা রাখে। দ্যাট মিনস আমরা যে কোনো ভাষায় যখন প্রোগ্রাম লিখি সেটা তো আমাদের কাজের জন্য ব্যবহার করি, বা প্রোগ্রামটাকে আমরা লিখি কোনো একটা ইনপুট দেওয়ার জন্য, এবং সেই ইনপুট দেওয়ার পারপাসে আমরা কিছু আউটপুট পাই, সেখানে হচ্ছে আমাদের নিজস্ব প্রোগ্রাম। আর সি বলতেছে আমরা এই সি প্রোগ্রামিং এর সাহায্যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকেও কি করতে পারবো, যে কোনো সময় চাইলে বাড়াইতে পারবো বা নিজেদের প্রয়োজনে এটাকে আমরা এডিট করতে পারবো। এটা এতটাই ফ্রেন্ডলি, ঠিক আছে। আর 3 নাম্বার হচ্ছে যে সি ভাষা সাধারণত আমরা জানি অনেক ধরনের ফাংশন ব্যবহার করে, যেমন প্রিন্টএফ একটা ফাংশন, স্ক্যানএফ একটা ফাংশন, এরকম অনেকগুলো স্ট্যান্ডার্ড লাইব্রেরির মধ্যে অনেক ধরনের ফাংশন তৈরি করা আছে। কিন্তু সি এর মধ্যে যেটা অবশ্যই থাকবে সেটা হচ্ছে মেইন ফাংশন, ঠিক আছে। মেইন ফাংশনকে আমরা কিভাবে লিখি? মেইন ফাংশনকে লেখার ওয়ে হচ্ছে এরকম: মেইন, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এই অংশটার মধ্যে যে প্রোগ্রামটা আমরা লিখবো সেটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোগ্রাম। মানে একজন ইউজার যখন প্রোগ্রাম লিখবে সেটা সাধারণত এই মেইন ফাংশনের মধ্যে লিখতে হবে, ঠিক আছে। সো আমাদের এই মেইন ফাংশনটা অবশ্যই সি প্রোগ্রামিং এ থাকবে। আর কোনো ফাংশন ব্যবহার করা হোক বা না হোক, মেইন ফাংশনটা মাস্ট, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে এই সি ভাষার মধ্যে অনেক ধরনের লাইব্রেরি ফাংশন আছে, যে লাইব্রেরি ফাংশনের মধ্যে আগে থেকেই অসংখ্য ফাংশন তৈরি করা আছে। যখন আমাদের যে ধরনের ফাংশন তৈরি করা প্রয়োজন পড়বে সেই ধরনের ফাংশনগুলোকে আমরা নিয়ে খুব সহজেই সেগুলো ব্যবহার করতে পারবো। এরপর হচ্ছে সি ভাষার মধ্যে কোনো ধরনের স্পেস গ্রাহ্য করে না, বা কোনো ধরনের স্পেস আমরা ব্যবহার করতে পারি না। মানে সি ভাষায় যখন আমরা প্রোগ্রামগুলো লিখবো সেখানে যদি স্পেস দেই অনেকগুলো, মানে এক একটা সেন্টেন্সের পরে যদি আমরা আরেকটা সেন্টেন্স লিখি সেখানে যদি স্পেস থাকে সেটাকে সে কাউন্ট করে না। তোমরা খেয়াল করে দেখবা আমরা যখন সি প্রোগ্রামিং করবো সেটা তখন তোমরা ডিটেলসে জানবা। কারণ সি প্রোগ্রাম যখন আমরা লিখবো একটা লাইন শেষে আমরা সেমিকোলন দেবো, সেমিকোলন দেওয়ার পরে দেখবো যে আরেকটা লাইনে লিখতেছি। তো সেমিকোলন দেওয়ার পরে মূলত ওই লাইনটা শেষ হয়ে যায়। তারপরে তুমি স্পেস যদি 5টা দাও বা 10টাও দাও, সেটা যদি পাশে লেখো সেটা মূলত একই লাইনের কাজই করবে বা পরের লাইনের কাজ করবে যদি আমরা সেমিকোলন দিয়ে শেষ করে দিই। তার মানে তুমি মাঝখানে স্পেস যদি অসংখ্য স্পেস দাও তারপরেও সেটা কাজ করবে না, সে সাধারণত স্পেসটাকে অগ্রাহ্য করে। ওকে, আমরা এখন আলোচনা করব সি এবং সি প্লাস প্লাস সম্বন্ধে। সি এবং সি প্লাস প্লাস আমরা জানি যে দুটা একই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা একই স্তরের ভাষা। যেমন দুজনকেই বলা হয় থার্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা তৃতীয় প্রজন্মের ভাষা অথবা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো তারপরেও এই দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু ডিফারেন্স আছে, আমরা সেই ডিফারেন্সগুলো দেখবো। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা মাথায় রাখবা সি এবং সি প্লাস প্লাসের মধ্যে পার্থক্যটা প্রায়ই আসে। সো এটা খুব ভালো করে খেয়াল করবা এবং আত্মস্থ করার চিন্তা ভাবনা করবা, চেষ্টা করবো। সরি, তো সি এবং সি প্লাস প্লাসের মধ্যে পার্থক্য যদি আমরা দেখি, প্রথমে আসো সি আর এর পাশে আমরা লিখি যে সি প্লাস প্লাস, ঠিক আছে। তো প্রথমে যে পার্থক্যটা আমরা দেখবো যে সি কে বলা হয় স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর সি প্লাস প্লাস কে বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আসো স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে আমরা ইতিমধ্যে জেনেছি যে আমার সিতে বিভিন্ন ধরনের ফাংশন আছে, স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন আছে। এই ফাংশন তারপর বিভিন্ন ধরনের ভেরিয়েবল আমরা ইউজ করি, এরপরে আমাদের বিভিন্ন ধরনের স্ট্রিং আছে, কনস্ট্যান্ট আছে। এই যে ভ্যালুগুলা বা কনস্ট্যান্ট, স্ট্রিং, ফাংশন
তারপর হচ্ছে আমাদের গ্লোবাল ভেরিয়েবল ফাংশন, ভেরিয়েবল, এই ধরনের জিনিসগুলো যখন প্রোগ্রামিং এর ভাষায় বা আমরা সারিবদ্ধভাবে স্টেপ বাই স্টেপ লিখে প্রকাশ করি, সেই জিনিসটাকে বলা হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার মানে আমাদের যে গ্রামাটিক্যাল রুলসগুলো থাকে, যেমন ইংলিশে তোমরা বিভিন্ন ধরনের গ্রামার পড়ো সেন্টেন্স স্ট্রাকচারের জন্য, যেখানে সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে, তারপর হচ্ছে আমাদের অবজেক্ট থাকে, এই ধরনের যে স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমরা বিভিন্ন ধরনের শব্দ বসিয়ে কি করি, এক একটা লাইন তৈরি করি। ঠিক সেম ওয়েতে সিতে বাই ডিফল্ট কিছু ভেরিয়েবল আছে, দেন আমাদের ফাংশন আছে, স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন আছে, সেখান থেকে আমরা নিয়ে যেটা যেটা আমাদের প্রয়োজন সেই জিনিসগুলো আমরা ব্যবহার করে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখি। সে কারণে এটাকে বলা হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর সি প্লাস প্লাসকে বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি প্লাস প্লাসে নতুন একটা জিনিস ধারণা করা হয়েছে বা তৈরি করা হয়েছে, সেটাকে বলা হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টটা মূলত হচ্ছে কোনো একটা কাজ যখন ছোট ছোট আকারে ভাগ করি, এই এক একটা ছোট ছোট কাজ ইন্ডিভিজুয়ালি এক একটা কাজ করতে সামর্থ্য রাখে, সেই ছোট ছোট কাজগুলোকে সি প্লাস প্লাসে নামকরণ করা হয়েছে অবজেক্ট। ঠিক আছে? এবং সি প্লাস প্লাসে যে প্রোগ্রামগুলো করা হয় সেই জন্য অবজেক্টের উপর বেস করে করা হয়, সেই জন্য এটাকে বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, এরপর আসলে 2 নাম্বার পার্থক্য। 2 নাম্বার হচ্ছে সি কে বলা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। আর সি প্লাস প্লাস অ্যাপ্রোচ। ঠিক আছে? তাহলে সি কে বলা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ আর সি প্লাস প্লাস কে বলা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। এখন এই টপ ডাউন অ্যাপ্রোচ কি জিনিস, বটম আপ অ্যাপ্রোচ কি জিনিস, স্বাভাবিকভাবে প্রশ্ন আসে। ধরো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কখনো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতেছি, তাহলে নর্মালি আমরা কখনো কোনো জিনিস যদি লিখি শুরু থেকে শেষ পর্যন্ত এভাবেই তো লাইন বাই লাইন লিখি। তো যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইন বাই লিখার পরে সেটাকে আমরা জানি যে ট্রান্সলেটর সেই প্রোগ্রামটাকে, তুমি যে প্রোগ্রামটা লিখবা সেই প্রোগ্রামটাকে সে অনুবাদ করবে। তাহলে অনুবাদ করার সময় আমরা কি জানি, নর্মালি আমরা যখন পড়ি তাহলে লাইন বাই লাইন উপর থেকে নিচের দিকে পড়ে আসবে। তো এই যে উপর থেকে নিচের দিকে পড়ে আসে এটাকে বলা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, মানে উপর থেকে নিচের দিকে আমরা পড়ে পড়ে যাচ্ছি, এই প্রসেসটাকে বলা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। আর সেম কাজটাকে যদি আমরা উল্টা দিকে করে দেই, দ্যাট মিনস নিচের থেকে যদি উপরের দিকে পড়ে পড়ে আসি, এটাকে বলা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। ঠিক আছে? তার মানে সিতে যদি তুমি প্রোগ্রাম লিখো তাহলে সে লাইন বাই লাইন যে পড়বে সেটা উপর থেকে নিচের দিকে তোমার প্রোগ্রামটাকে পড়ে পড়ে যাবে। বুঝাইতে পারছি? আর সি প্লাস প্লাস বলতেছে তুমি যদি সি প্লাস প্লাসের প্রোগ্রামটা লিখো তাহলে সে নিচ থেকে উপরের দিকে পড়ে পড়ে যাবে, এটাকে বলা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। এরপরে 3 নাম্বার যে পার্থক্যটা, 3 নাম্বার পার্থক্য বলতে হচ্ছে যে সিতে আমরা যদি কখনো কোনো ইনপুট দিতে যাই বা আউটপুট বের করতে যাই তাহলে প্রিন্টএফ ফাংশন ইউজ করা হয় আর স্ক্যানএফ ফাংশন ইউজ করা হয়। তার মানে হচ্ছে প্রিন্টএফ ফাংশনটা কাজ হচ্ছে যদি তোমরা কখনো প্রোগ্রামিংয়ে ভাষায় কোনো কিছু যদি আউটপুট শো করতে চাও তাহলে প্রিন্টএফ এর মাঝখানে সেই লেখাটা লেখার প্রয়োজন পড়ে। আর স্ক্যানএফ হচ্ছে যদি কখনো প্রোগ্রামে আমরা ইনপুট দেই তাহলে সেটা স্ক্যানএফ এর মাঝখানে লিখতে হয়। তাহলে স্ক্যানএফ এর মাঝখানে লিখলে সে সেটাকে ইনপুট আকারে গ্রহণ করে, আর প্রিন্টএফ এর মাঝখানে যদি লিখি তাহলে সে সেটাকে আউটপুট আকারে প্রকাশ করে। এই সেম কাজটা যদি আমরা সি প্লাস প্লাসে করতে যাই তাহলে সেটা হচ্ছে সি ইন আর সি আউট। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, সি ইন সি আউট দুইটা স্পেলিংটা হচ্ছে এরকম এবং সবগুলোই ছোট হাতের হবে, উচ্চারণ হবে সি ইন সি আউট, যদিও একটা শব্দ সি আই এন, কিন্তু উচ্চারণ করতে হবে মানে আলাদা আলাদা হবে, সি ইন আর এটা হচ্ছে সি আউট। ঠিক আছে? তাহলে সি ইনটা হচ্ছে যদি আমরা ইনপুট দেওয়ার জন্য সি ইনটা ব্যবহার করব, আর যদি কখনো প্রোগ্রাম থেকে আমাদের আউটপুট শো করার জন্য প্রয়োজন পড়ে সি প্লাস প্লাসের ক্ষেত্রে তখন সেক্ষেত্রে আমরা সি আউটটা লিখব। ঠিক আছে? তাহলে প্রিন্টএফ হচ্ছে আমাদের আউটপুট শো করে, স্ক্যানএফ হচ্ছে ইনপুট দেওয়ার কাজে ব্যবহার করা হয়। সেম কাজটা তাহলে সি প্লাস প্লাসের ক্ষেত্রে সি ইন করে আর প্রিন্টএফ এর কাজটা সি আউট করে। ঠিক আছে? ওকে। আর 4 নাম্বার পার্থক্য হচ্ছে সিতে ফাংশন ওভারলোডিং। আর সি প্লাস প্লাস হচ্ছে ফাংশন ওভারলোডিং সমর্থন করে।
ভার্সন ফাংশন ওভারলোডিং জিনিসটা কি? ফাংশন ওভারলোডিং হচ্ছে যখন তুমি একটা ইনপুট দিবা, সেই ইনপুটটার জন্য যদি একাধিক বা বিভিন্ন ধরনের আউটপুট আমরা পাই, সেই জিনিসটাকে বলা হচ্ছে ফাংশন ওভারলোডিং। সি প্লাস প্লাসে ফাংশন ওভারলোডিং জিনিসটা সমর্থন করে, আর সিতে ফাংশন ওভারলোডিং সমর্থন করে না। আমি যদি এই জিনিসটাকে আরেকটু সহজভাবে বুঝাইতে যাই, যেমন ধরো আমরা যদি বলি বিভিন্ন পশু পাখির ডাক, ঠিক আছে, এইটা খুবই সিম্পল একটা এক্সাম্পল এই ফাংশন ওভারলোডিং বোঝার জন্য। যদি আমরা বলি যে বিভিন্ন প্রাণীর ডাক, ঠিক আছে, আমরা বিভিন্ন প্রাণী না বলে যদি বলি শুধুমাত্র প্রাণীর ডাক, তাহলে প্রাণীর এখানে যদি তুমি কুকুর আসে তাহলে কুকুর একরকম ডাকবে, বিড়াল আসলে একরকম ডাকবে, গরু আসলে একভাবে ডাকবে, ঘোড়া আসলে আরেকভাবে ডাকবে, ঠিক আছে। তাহলে ইনপুটটা হচ্ছে প্রাণীর ডাক, বাট প্রাণী যেরকম আসবে আউটপুটটা সেটা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আসতেছে। এই প্রসেসটাকে বলা হচ্ছে ফাংশন ওভারলোডিং। সি প্লাস প্লাস বলতেছে ফাংশন ওভারলোডিং সমর্থন করে, আর সি বা প্রোগ্রামিং সি এর ক্ষেত্রে ফাংশন ওভারলোডিং সমর্থন করে না। আর 5 নাম্বার যে পার্থক্যটা, সেটাকে বলা হচ্ছে সিতে গ্লোবাল ভেরিয়েবল ঘোষণা করতে পারে, আর সি প্লাস প্লাসে একাধিক গ্লোবাল ভেরিয়েবল ঘোষণা করতে পারে না। ওকে, গ্লোবাল ভেরিয়েবল। এখন গ্লোবাল ভেরিয়েবল জিনিসটা কি? আমরা পূর্বে আলোচনা করেছিলাম গ্লোবাল ভেরিয়েবল নিয়ে। আমি যদি একটু বলি, গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে, আমরা জানি যে ভেরিয়েবল দুই ধরনের থাকে, ঠিক আছে। আমরা যখন জানি যে এ বি এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ভেরিয়েবল। সাপোজ ধরো এই যে ব্র্যাকেটের মধ্যে বা এই এরিয়ার মধ্যে এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, এক্স একটা ভেরিয়েবল। যদি এই এ বি এক্স এই ভেরিয়েবলগুলোর কাজগুলো এই ব্র্যাকেটের যে এরিয়া দিয়েছি সেই এরিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে এ বি এক্স কে বলা হচ্ছে লোকাল ভেরিয়েবল। আর এই দেখো এক্সটা এখানেও আছে, তার মানে এখানে আরেকটা সীমানা, এই সীমানার মধ্যে আমরা এক্স ব্যবহার করছি, তাহলে এক্সটা এই সীমানার মধ্যেও আছে, এই সীমানার মধ্যেও আছে, তাহলে এক্সটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। তার মানে একাধিক ফাংশনের মধ্যে বা একাধিক কাজের ক্ষেত্রে আমরা যদি গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করি, মানে একাধিক জায়গায় যদি কাজ করে সে, তখন সেটাকে বলা হচ্ছে, যেমন এক্সটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল আর এ বিটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। মানে একটা নির্দিষ্ট সীমানার মধ্যে কাজ করলে সে হচ্ছে লোকাল, আর যদি সীমানার বাইরে একাধিক সীমানায় কাজ করে তখন সেটাকে বলা হচ্ছে গ্লোবাল। সিতে গ্লোবাল ভেরিয়েবল ঘোষণা করতে পারে, আর সি প্লাস প্লাসে একাধিকবার গ্লোবাল ভেরিয়েবল ঘোষণা করতে পারে না। এই হচ্ছে সি এবং সি প্লাস প্লাসের মধ্যে মূল পার্থক্য। এছাড়াও আরো বেশ কিছু পার্থক্য রয়েছে। তোমাদের মধ্যে যদি সি এবং সি প্লাস প্লাসের মধ্যে পার্থক্য আসে, তার মধ্যে এই 5টা পার্থক্যকে মূলত মূল পার্থক্য হিসেবে আইডেন্টিফাই করা হয়। আশা করি সবাইকে বুঝাতে পেরেছি। সি এর বৈশিষ্ট্য, সি এবং সি প্লাস প্লাসের মধ্যে পার্থক্য। এরপরে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেডার ফাইল। এই ছোট ছোট টপিকসগুলো যেগুলো আমরা বলবো সেগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের প্রোগ্রামের মধ্যে এই ছোট ছোট অংশগুলো আসবে এবং সবগুলোকে আমাদেরকে চিনতে হবে, ঠিক আছে। তো আমাদের এই ছোট অংশটার নাম হচ্ছে হেডার ফাইল। হেডার ফাইল নাম থেকে আমরা বুঝতেছি যে এটা আছে, হেডার ফাইল বলতে ফাইলের মাথা এই টাইপের কিছু একটা, বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আমরা যে কোনো ফাইলের শুরুতে, মানে প্রোগ্রাম যখন করব সেই ফাইলের শুরুতে আমরা কিছু লিঙ্ক সেকশন ইউজ করব, যে লিঙ্ক সেকশনটা দিয়ে সাধারণত আমরা আমাদের যে প্রোগ্রামটা থাকবে সেই প্রোগ্রামটাকে কানেক্ট করব অন্য একটা প্রোগ্রামের সাথে। এই লিঙ্ক সেকশনের মাঝখানে মূলত আমরা হেডার ফাইলগুলো লিখে থাকি। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, লিঙ্ক সেকশনটা হচ্ছে এরকম, হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ। এই যে ডট এইচ জিনিসটা লিখলাম, সেই ডট এইচটাকে বলা হচ্ছে হেডার ফাইল। তাহলে ডট এইচ একটা স্টুডিও ডট এইচ, মানে যে ডট এইচ লিখছি দ্যাট মিনস এটা একটা হেডার ফাইল। তাহলে এই হেডার ফাইলগুলো ব্যবহার করতে হয় কোথায়? লিঙ্ক সেকশনের মধ্যে। লিঙ্ক সেকশন লিখার প্রসেসটা হচ্ছে এরকম, হ্যাশ ইনক্লুড লেস দ্যান, তারপর হচ্ছে হেডার ফাইলটা, তারপর হচ্ছে গ্রেটার দ্যান। তাহলে এই যে হেডার ফাইলটা লিখছি, এই হেডার ফাইলটার কাজ হচ্ছে এই হেডার ফাইলের আন্ডারে আবার কিছু ফাংশন কাজ করে। এক একটা হেডার ফাইলের আন্ডারে বেশ কিছু ফাংশন কাজ করে, ঠিক আছে। যেমন ধরো তোমাদের বইয়ের মধ্যে একটা চার্ট পাবা যেখানে এক পাশে হেডার ফাইল আর এক পাশে ফাংশনগুলোর নাম লেখা আছে। এই টপিকসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। এমসিকিউতে প্রায়ই এই কোশ্চেনগুলো আসে, যে ধরো সাপোজ দিয়ে দিলাম যে স্টুডিও ডট এইচ এর আন্ডারে কোন হেডার স্টুডিও ডট এইচ এর আন্ডারে কোন ফাংশনটি কাজ করে। তাহলে আমি এখান থেকে 3টা আর এখান থেকে প্রিন্টএফটা দিলাম, তাহলে এমসিকিউ আনসারটা হবে প্রিন্টএফ।
বা কোশ্চেনটা উল্টাও আসতে পারে, যদি লিখি যে স্ক্যানএফ ফাংশনটা কোন হেডার ফাইলের আন্ডারে কাজ করে, তাহলে তোমাকে লিখতে হবে studio.h। সেখানে আরো তিনটা বা তিনটা রং আনসার সাথে একটা কারেক্ট আনসার দেওয়া থাকতে পারে। বুঝতে পারছি? তাহলে এগুলো হচ্ছে আমাদের হেডার ফাইল, যেখানে হেডার ফাইল খুব সহজে চেনার নিয়ম হচ্ছে .h। আর ফাংশন চেনার কাজ হচ্ছে, দেখবো যে প্রত্যেকটা ফাংশনের শেষে একটা করে ব্র্যাকেট থাকবে, এই ব্র্যাকেটে মূলত আমরা আমাদের কাজগুলো বা কাঙ্ক্ষিত জিনিসগুলো লিখবো। তাহলে এগুলো হচ্ছে ফাংশন। আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য কয়েকটা লিখে রাখছি, যে এই ফাংশনগুলো যেমন printf, scanf, gets, এই ফাংশনগুলো কাজ করে এই হেডার ফাইলের আন্ডারে। তার মানে তোমার প্রোগ্রামে যদি তুমি printf ইউজ করো বা scanf ইউজ করো বা gets এই গেটসটা ইউজ করো, তাহলে তোমাকে অবশ্যই সেই লিঙ্ক সেকশনের মাঝখানে হেডার ফাইলটা লিখতে হবে। ওকে, আবার যদি কোনিও .h ইউজ করো, তাহলে তোমাকে সেই প্রোগ্রামের মাঝখানে তুমি ধরে নিবা যে গেটস ফাংশনটা অথবা getche এই ফাংশনটা থাকবেই। যদি তোমার এই ফাংশনগুলো কাজ করো, তাহলে হেডার ফাইলটা লিখতে হবেই। তার মানে একে অপরের পরিপূরক। তোমার যদি এই ফাংশনগুলো লাগে, যে ফাংশনটা লাগবে সেই ফাংশনটা যে হেডার ফাইলের আন্ডার আছে, সেই হেডার ফাইলটাকে তোমাকে লিঙ্ক সেকশনের মাঝখানে লিখতে হবে। এটা হচ্ছে হেডার ফাইল লেখার নিয়ম এবং এই হেডার ফাইলের কাজ। ঠিক আছে? এরকম অসংখ্য হেডার ফাইল ফাংশনগুলো সি প্রোগ্রামের মধ্যে আগে থেকে তৈরি করা আছে, এবং এই তৈরি করে আছে বা যেখানে তৈরি করে স্টক করে রাখা আছে, সেই জিনিসটাকে বলা হচ্ছে লাইব্রেরি ফাংশন। সি প্রোগ্রামিং সি এর জন্য আমরা অসংখ্য স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন পাবো। স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন পাবো, যেগুলো কাজের সুবিধার্থে আগে থেকেই তৈরি করে দেওয়া আছে। আমরা শুধুমাত্র আমাদের যে ফাংশনটা লাগবে সেই ফাংশনটা আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে? সো স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন এবং হেডার ফাইল, এই টপিকস দুটো আশা করি আজকে বুঝাইতে পারছি। তাহলে টোটাল আজকে ক্লাসে আমরা তিনটা জিনিস নিয়ে আলোচনা করেছি। ফার্স্ট, আমরা প্রোগ্রামিং সি এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। আশা করি সি এর বৈশিষ্ট্য সবাই বুঝছো। দেন সি এবং সি প্লাস প্লাসের মধ্যে পার্থক্যটা শিখছি আমরা। এই সি এবং সি প্লাস প্লাসের মধ্যে পার্থক্য অনেকগুলো আছে, তার মধ্যে যে 5টা মূল পার্থক্য সেটা আমি দেখিয়েছি। এরপরে হচ্ছে আমরা দুটো টপিকস নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন আর একটা হচ্ছে হেডার ফাইল। এই টপিকসগুলো প্রোগ্রামিং ইন সি এর একদম শুরুর দিকের টপিকস। আশা করি সবগুলো টপিকস তোমরা বুঝতে পারছো, এবং এই টপিকসগুলো বোঝার শেষেই তোমরা কি করবা, যেটা হচ্ছে তোমাদের যে মেইন বুক বা যে বইটা ফলো করো সেই বইয়ের মধ্যে ইন ডিটেলসে যে লেখাগুলো আছে সেগুলো একবার রিডিং দিয়ে রিভাইজ দিয়ে পড়ে নিবা। তাহলে আশা করি তোমাদের এই টপিকসগুলো সম্বন্ধে একদম ক্লিয়ার আইডিয়া হবে। ধন্যবাদ সবাইকে।